初めて、海外旅行に一人で来ました。パリがとっても好きなので今日ここに来られてとっても嬉しいです。初めてお会いした皆さんが YouTube やってるみたいなのでよかったら登録してください。Thank you. Thank you. আরে গুড মর্নিং, কোথায় এনেছো? গুড মর্নিং। তো প্রমোদ নগরী। তোমার জামার রংটা কিন্তু কিরম যেন ইঙ্গিত বহ। হ্যাঁ সে তো বটেই, মানে সেই কারণেই লাল। তবে আসলে প্রমোদের রং একটা প্রমোদের রং তো লাল, বা আমোদের রং তো লাল, সেজন্যই লাল পরে এলাম। আবার ওয়াইনের রঙও লাল, আমরা প্যারিসে আছি, প্রমোদ ওয়াইন দুটোই এখানে খুব ভালো চলে। তবে সকালে এনেছি, রাতে কিন্তু আনিনি। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের একটা নতুন ব্লগে। আজকে আমরা আছি, আমি আর অভিজ্ঞান আছি প্যারিসের রেড লাইট ডিস্ট্রিক্ট পিগালে, এবং আমাদের পেছনে আছে সেই আইকনিক মুলা রুজ। অভিজ্ঞান, তুমি জানো তো মুলা রুজে কি হয়? মুলা রুজ ইউজুয়ালি ক্যাবারের জন্য পৃথিবী বিখ্যাত। এখানে একটা বিখ্যাত নাচ হয় ক্যান ক্যান, আর খাওয়া দাওয়া সহ, মানে প্রমোদের এক চূড়ান্ত নিদর্শন। ক্যাবারে এই কথাটা বহু পুরনো। আসলে ক্যাবারে কথাটা এসছে সম্ব্রেত বলে। সম্ব্রেত মানে হচ্ছে ছোট ঘর যেখানে নাচ গান খাওয়া দাওয়া হতো। এবার ডাচরা সম্ব্রেত বলতে পারতেন না, ওরা বলতেন ক্যামব্রেত। এই ক্যামব্রেত থেকে কথাটা এসছে ক্যাবারে। এই জায়গাটা বিখ্যাত এবং এটা 1860-এ প্যারিস শহরের অন্তর্ভুক্ত হয়। এর পাশেই হচ্ছে এই জায়গাটার আরেকটা নাম হচ্ছে বুদ্ধা মোমাক্ত। এই পিগালের থেকেই পাদদেশ শুরু হয়। মোমাক্ত সেই প্যারিসের মাঝখানে একটি পাহাড় উঠে চলে গেল 130 ফুট। এটা একটি গ্রাম ছিল এককালে। এবার প্রশ্নটা হচ্ছে আপনারা এখানে আসবেন কীভাবে? তো এটা প্যারিসের বলা যেতে পারে, প্যারিসকে যদি আমি একটা ঘড়ির মতো ধরি, এবং ঘড়ির সেন্টারটা হচ্ছে প্যারিসের সেন্টার শ্যাতলে বা লুফ থেকে শ্যাতলের মাঝামাঝি অঞ্চলটা, তাহলে তার উত্তর দিকে মানে টুয়ার্ডস বারো, সেই দিকে হচ্ছে মাঝামাঝি বারো এবং মাঝখানের মাঝামাঝি এক জায়গায় হচ্ছে মোমার্ট। আসার উপায় হচ্ছে M2 মেট্রো লাইন ধরবেন প্যারিসের অনেকগুলো মেট্রো লাইনের মধ্যে, এবং এই মোমার্টকে ঘিরে তিনটে খুব ইম্পর্টেন্ট মেট্রো স্টেশন, মানে একাধিক আছে, তিনটে তার মধ্যে খুব ইম্পর্টেন্ট, যেটা M2 লাইনেই পড়ে। একটা যেটাতে আমরা নেমেছি ব্লঁশ, এরপরেই হচ্ছে পিগাইল, যেটা দেবাশিস দা বললো এই গোটা অঞ্চলটাই পিগাইল অঞ্চল, এবং তারপরে হচ্ছে অভের। এই তিনটেতেই নেমেই বাপাশে সোজা রাস্তা উঠে যাচ্ছে মোমার্টের। ব্লঁশে নামলে আপনারা দেখতে পাবেন মুলা রুজ একদম চোখের সামনে। এই যে মুলা রুজ দেখতে পাচ্ছি, এটা এখন বর্তমানে এক্সিস্টিং ক্যাবারেগুলোর ভেতর সব থেকে পুরনো, সব থেকে বড় বোধহয় এক্সিস্টিং 1887 সালে এটা। আচ্ছা, কিন্তু এটাই সব থেকে পুরনো নয়। সব থেকে পুরনো ক্যাবারে শুরু করেন এক ভদ্রলোক রোডলফ স্যালি বলে 1881 সালে। সেটা এর পাশেই একটু এগিয়ে ছিল লা শা নোয়া, অর্থাৎ কালো বেড়াল। এবং ওটা 1897 সাল অবধি চলে, এবং ওটা চলার পর ওই ভদ্রলোক আত্মহত্যা করেন প্রেমে, এক নর্তকীর প্রেমে পাগল হয়ে গিয়ে আত্মহত্যা। উনি আত্মহত্যা করার পর ওই ক্যাবারেটা বন্ধ হয়ে যায়। এখন ওখানে একটা ক্যাফেটেরিয়া চলে। এটা একটা ইতিহাস আমরা দেখতে পাবো, মিউজিয়ামে মোমাক্তে আছে। শা নোয়ার আমরা পরে দেখাবো। শা নোয়ার হচ্ছে প্যারিসের একটা আইকন। হ্যাঁ, প্যারিসের বহু জায়গায় যারা আপনারা বেড়াতে এসছেন দেখবেন যে একটা কালো বেড়ালের ছবি একটা হলুদ ব্যাকগ্রাউন্ডে, একটা ইয়েলো আকার ব্যাকগ্রাউন্ডে
একটা কালো বেড়ালের ছবি বসে থাকা, সেটা হচ্ছে শানোয়ার বা শাম কথার অর্থ হচ্ছে বেড়াল, আর নোয়ার কথার অর্থ হচ্ছে কালো। তো দেবাশিস যেটা বললো, শানোয়ারের তাৎপর্য হচ্ছে ওল্ডেস্ট ক্যাবারে। এইটা শুরু হয় 1887 সালে। দুজন লোক চালু করেন, জোসেফিন ওলার এবং চার্লস জিদেল। এই দুজন এটা চালু করার পরে এটা শুরুতেই প্রচণ্ড বিখ্যাত হয়ে যায় এবং 1890 সালে প্রিন্স এডওয়ার্ড এটা দেখতে আসেন, কিন্তু এটার প্রচণ্ড ক্রিটিসিজম হয় 1891 সালে। কেন? এখানে বেসিক্যালি আর্টের সাথে নিউডিটিটাকে এত সুন্দরভাবে কম্পোজ করে ওয়ার্ক করানো হয় যে সেই ব্যাপারটা সেই সময় সমাজে সেইভাবে নেয়নি। 63 সালে একটা অদ্ভুত জিনিস হয়, আমি তোমাকে বলি। ফ্রু ফ্রু বলে একটা প্রোগ্রাম চালু হয় এখানে, সেটা এত হিট হয় যে প্রায় মোর দ্যান 10,000 নাইট চলে। তারপরে একটা অদ্ভুত অলিখিত নিয়ম আছে, এখন যে কোনো প্রোগ্রামই এফ অক্ষর দিয়ে শুরু হয়। এখনও দেখো, এখন হচ্ছে ফেরি। এটা একটা খুব ভালো কথা বললে তোমার কথাগুলোর মধ্যে, সেটা হচ্ছে আর্ট অ্যান্ড নিউডিটি। সেরকমই একটি প্রমাণে আমরা আজকে দাঁড়িয়ে আছি মৌমার্ট বা এই পিগাইল অঞ্চল, যেটা একটা সময় দেহ ব্যবসার একটি মূল কেন্দ্র ছিল বা এখনও তার রেশ রয়ে গিয়েছে, এবং তার পাশেই গজিয়ে উঠেছে মৌমার্টের পাহাড়, যেখানে বহু বিখ্যাত চিত্রকর, এমন কোনো চিত্রকর নেই গত 100 বছরে যারা এখানে আসেননি। মুলা রুশ কিন্তু খালি ক্যাবারের জন্য বিখ্যাত নয়, যত রকম আর্টিস্ট, বিশেষ করে আমি দুজনের নাম উল্লেখ করব। এরিক সাতি, বিখ্যাত মিউজিশিয়ান এবং কম্পোজার, উনি কিন্তু এখানেই পিয়ানো বাজাতেন এবং এখান থেকেই উনি ওনার যত রকম মানে খ্যাতি। তুলুজ লেক্রেক এখানে আসতেন এবং বিভিন্ন সময় উনি ক্যাবারে আসতেন এবং এখানে এসে উনি স্কেচ করতেন। তার ভেতর ওনার দুটো বিখ্যাত লাগুলু এবং জাঁ আভরিল, এগুলো 1891 সালে করা, সেগুলো এখনও তার প্রতিকৃতি রাখা আছে এবং সেই সময় পাওয়া যায়। এবং তুলুজ লেক্রেকের লিথোগ্রাফে মুলা রুশ এবং মোমাক বারবার ঘুরে ঘুরে এসছে। জাঁ কক্তো, বিখ্যাত কবি, টিনেজ থেকে এখানে আসছেন এবং উনি ওনার ইয়েতে লিখেছেন যে ওনার স্পিরিটটা, কবিতা লেখার যে স্পিরিট, সেটা মুলা রুশ এবং মোমাক্তের মাধ্যমেই সেটা জাগ্রত হয়েছে। কত সুজান ভালাদোন, তারপরে মরিস উথরিলো, পিকাসো, সালভাদোর দালি, কে আসেন, ভ্যান গগ। এখানে আরও একটা জিনিস আমি বলবো, যত রকম বড় বড় মিউজিশিয়ান ফরাসি, মরিস দে শেভালিয়ার, এডিথ পিয়াফ, মিস্টিংগেত, এলভিস প্রেসলি, কে আসেননি এবং এখানে পারফর্ম করেননি। এবং আমি তোমাকে আরেকটা ইনফরমেশন দিই, 1981 ইট ওয়াজ ক্লোজ ফর জেনারেল পাবলিক ফর 1 ডে ডিউ টু দ্য ভিজিট অফ কুইন এলিজাবেথ। সেটা কিন্তু একদিনের জন্য ক্লোজ করা হয়েছিল। আচ্ছা আচ্ছা, তো যাই হোক বন্ধুরা, এইটা হচ্ছে আমাদের মৌমার্ট ভিজিটের স্টার্টিং পয়েন্ট। এখান থেকে আমরা শুরু করব। এটা একটি আমাদেরও জায়গা, যেটা আমরা যেখানে শুরু করলাম। এখানে একটি ছোট্ট ট্রেনও দেখা যাচ্ছে, যেটা এখানকার যারা বেড়াতে আসেন তাদেরকে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে এই মৌমার্ট পাহাড়ের মাথায় নিয়ে যায়। তো চলুন একে একে আমরা আস্তে আস্তে সব পর্দা উন্মোচন করি। এখানে, হ্যাঁ এক্স্যাক্টলি, এখানে আমি তোমার কথা সূত্র ধরেই বলি বন্ধুরা, আমরা কিন্তু খালি দিনের বেলা নয়, আমরা ভাবছি আপনাদের রাত্রিবেলাও এখানে কি হয় দেখাবো, যতটা দেখানো সম্ভব আমাদের চ্যানেলে। অভিজ্ঞান কোথায় আনলে বাবা? এই তো উঠছি। এই খুবই ভালো জায়গায় যাচ্ছি নিঃসন্দেহে। আমরা শুরু করলাম রু লেপিক দিয়ে, যেটা মুলা রুজের একদম গা ঘেঁষে ওপরে ওঠে মৌমার্টের দিকে। বিখ্যাত রাস্তা, ঐতিহাসিক রাস্তা। রাস্তার দুধারে প্রচুর ক্যাফে, প্রচুর রেস্টুরেন্ট এবং বেশ কিছু ঐতিহাসিক জায়গাও রয়েছে যেগুলো আমরা দেখাবো। যার মধ্যে একটা ভীষণভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে ওই ক্যাফেটি, এই ক্যাফে দে দু মুলা ব্রোসারি। এটার কারণ হচ্ছে অ্যামেলি পুলা সিনেমাটা যারা দেখেছেন, সেখানে অড্রে তুতু, বিখ্যাত ফরাসি অভিনেত্রী, তিনি একটি ওয়েট্রেসের ভূমিকায় অভিনয় করেছেন। মানে সিনেমাটা ছিল হচ্ছে একটি ইমাজিনারি সিনেমা, মানে ওনার একটা সেই ওয়েট্রেসের একটি ইমাজিনারি লাইফ ছিল এবং তিনি সকলের ভালো করার চেষ্টা করতেন এবং সেইভাবেই তিনি তার নিজের জীবনের ভালোবাসা খুঁজে পেয়েছিলেন। যে বেকারিতে উনি কাজ করতেন, সেই বেকারিটা হচ্ছে এই ক্যাফে দু মুলা। ওখানে ওনার ছবিও আছে, সেটাও আমরা দেখাবো আপনাদেরকে।
এইটার আমি অনেক জায়গায় রেফারেন্স পেয়েছি এবং এটি একটি বিখ্যাত সিনেমা। আমার মনে হয় প্রচুর অ্যাওয়ার্ডও পেয়েছে আমেলি পুলা, এবং প্রসিদ্ধ অভিনেত্রী টুটুর অভিনয় এখানে বহুল প্রশংসিত। তাই অভিজ্ঞান শুরুতেই আপনাদের পিলগ্রিমেজের মতো প্রথম দর্শনীয় স্থান দেখিয়ে দিল। আমরা ফাইনালি চলে এসেছি যে ক্যাফেটা বাইরে থেকে দেখাচ্ছিলাম, তাতে বসে একটা ছোট্ট কফির কাপে চুমুক দেওয়ার লোভ সংবরণ করতে পারলাম না, তো আমরা চলে এলাম ভেতরে। তো সামান্য কফি নিয়েই বসেছি। দেখতেই পাচ্ছেন পেছনে এমিলি পুলার একটি ছবি রয়েছে, বিখ্যাত ছবি, প্রচুর অ্যাওয়ার্ড জিতেছিল 2001-এর ক্রিটিক্স 2001-এর ছবি সম্ভবত, না? হ্যাঁ, প্রচুর অ্যাওয়ার্ড জিতেছিল। সিজার্স ক্রিটিক অ্যাওয়ার্ড, ইউরোপিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিল্ম, বাফটা অ্যাওয়ার্ড, অনেক মানে প্রচুর মণিমাণিক্য রয়েছে এই ছবির মুকুটে। এবং আমাদের ভালোবাসার পার্থদা, তিনি আজকে আসতে পারেননি, কিন্তু থাকলে উনিও বলতেন যে এই অড্রে টুটু, উনি কিন্তু পার্থদার সাথে যথেষ্ট ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো, এবং ছবিও রয়েছে, সে ছবিও আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, রু লেপিকের বুক দিয়ে আমরা আস্তে 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 হেঁটে চলে এসেছি পৃথিবীর সর্বকালের অন্যতম সর্বশ্রেষ্ঠ একজন চিত্রশিল্পীর বাড়ির আঙিনায়। 54 রু লেপিক, হাউস অফ থিও ভ্যান গগ, যার ভাই ভিনসেন্ট ভ্যান গগ, যিনি বলা যেতে পারে চিত্রশিল্পের ইতিহাসে যে এক্সেপশনাল কিছু পেইন্টার এসছেন তাদের মধ্যে উনি সর্বজনগ্রাহী, সর্বগণ্য। তো তার বাড়ি হচ্ছে এটা, এখানে উনি 2 বছর ছিলেন। ভ্যান গগের জীবন অনেক বড়, অনেক জায়গায় ছড়িয়ে আছে, নেদারল্যান্ডসে ছড়িয়ে আছে, ফ্রান্সের দক্ষিণে ছড়িয়ে আছে, প্যারিসে রয়েছে, প্যারিসের উত্তরে উভেরসুরওয়াজে রয়েছে, আরও বহু জায়গায়। এর মধ্যে 2 বছর উনি এখানে কাটিয়েছেন তার ভাইয়ের কাছে, থিও ভ্যান গগ, এবং এটা মোমার্টের একটি অন্যতম দর্শনীয় জায়গা। এই জায়গাটা আসলে সব আর্টিস্ট বা প্রত্যেকের কাছে এটা খুব ফেভারিট জায়গা ছিল, তার কারণ এটা যেহেতু গ্রাম ছিল, এটা ছিল ট্যাক্স ফ্রি আর খুব সস্তায় থাকা যেত। এই বাড়িতে থিওর এই প্রথম ফার্স্ট ফ্লোরের যে জানলা দুটো দেখতে পাচ্ছেন, এই অ্যাটেলিয়ারটায়, এবং এটা এক কামরার একটি ঘরে থিও এবং ভ্যাসো ভ্যান গগ এনারা দুজনে 2 বছর ছিলেন, যেরকম অভিজ্ঞান বললো 1886 থেকে 88। একটা বিখ্যাত জিনিস এখানে থিও ওর ভাইয়ের সম্বন্ধে বলে গিয়েছেন যে হি লুকড ইনটু দ্য থিংস উইচ উই ফরগেট টু লুক অন ইট। এখান থেকে উইন্ডমিলের ছবি, এই সর্পিল রাস্তার ছবি, এটসেট্রা। এখানে আমি আরেকটা জিনিস আপনাকে বলবো, ব্যারন ওসমান সারা প্যারিসকে এখন বর্তমানে যেটা আমরা দেখি ওটাকে উনি ট্রান্সফর্ম করেছিলেন, কিন্তু 1860 সালে যখন মোমার্টকে ইনক্লুড করা হয় 18th আররondissement হিসাবে, উনি এটাকে ইগনোর করেন। তাই এখনও সেই সর্পিল রাস্তা, সংকীর্ণ গলি এবং একটা অদ্ভুত পরিবেশ। এইখানে এসেই অঁরি দে তুলুজ লেথ্রেক এই বিখ্যাত শিল্পীর সাথে ভ্যান গগের দেখা হয়, এবং এই দুজনের যে এভলভমেন্ট এবং আলোচনার মাধ্যমে ভ্যান গগ পরবর্তীকালে ওনার বিখ্যাত বেশ কিছু পেন্টিং, যেগুলো শহর নগর সভ্যতার ওপর, সেগুলো এইখান থেকে ইন্সপিরেশন নিয়ে করেন। এবং এখন অনেক বাড়ি দেখতে পাচ্ছেন, সেই সময় কিন্তু অনেকটা ফাঁকা ফাঁকা ছিল, এখান থেকে ডাইরেক্টলি মুলারুজও দেখা যেত, এবং এর আশপাশে বিভিন্ন ব্রথেল ছিল। যেহেতু এটা ট্যাক্স ফ্রি এরিয়া, ওয়াইনারি, ব্রথেল এবং আর্টিস্টদের জন্য ছিল। মাসে 15 ফ্র্যাঙ্ক করে ভাড়া ছিল সেই সময়। হ্যাঁ, মানে জীবদ্দশায় বোধহয় খুব কম চিত্রশিল্পী অর্থ উপার্জন করেছেন, কয়েকজনকে ছেড়ে। হ্যাঁ, ভ্যান গগ তো করেনি, এবং নিদারুণ অর্থকষ্টে সুইসাইড করেছিলেন ওভার্সের গমের খেতে। যাই হোক, তো পয়সা উপার্জনের জন্য তার প্যারিসে আসা। বলে রাখা ভালো, তার ভাই থিও, উনি ছিলেন একজন আর্ট ডিলার। ওনার ছবির ব্যবসা ছিল। তো অবভিয়াসলি ছবির ব্যবসায় যখন তার স্টুডিও ছিল যেখানে ছবিগুলো থাকতো, এবং এইখানেই ওনার ছবি স্টুডিও ছিল, এবং সেখানে ভ্যান গগ এসে
আর্থিক কষ্টে, মানে ভ্যান গগ যখনই অর্থ কষ্টে পড়েছেন, তার গৌরী সেন ছিলেন তার ভাই থিও, এবার চলে আসতেন। সেইভাবেই উনি এখানে এসে বছর দুয়েক ছিলেন। এবং দেবাশিস যেটা বললেন যে মোমার্ট সেই সময়ে মানে কম খরচে থাকার, যেটা 15 ফ্র্যাঙ্ক করে ভাড়া, কম খরচে থাকার জন্য খুবই আর কি লোকের কাছে, আর্টিস্টদের কাছে, যারা সত্যিই যাদের কাছে অর্থের সেই বিলাসিতা ছিল না, তাদের কাছে একটি গো টু প্লেস ছিল সবসময়। অনেক কম খরচে থাকা, অদ্ভুত সুন্দর নৈসর্গিক পরিবেশ, এই উইন্ড মিলগুলো চারপাশ দিয়ে তখন আরও অনেক বেশি ছিল। ব্রোথেল, যেখান থেকে খুব সহজে ছবি আঁকার জন্য মডেল পাওয়া যেত অনেক সস্তায়, সেই জন্যই এগুলো মানে কাছাকাছি গড়ে উঠেছে, একে অপরের পরিপূরক। তো সব মিলিয়েই ভ্যান গগের এখানে থাকা। আপনারা যদি মোমার্টে আসেন অবশ্যই এই বাড়িটা দেখে যাবেন, আইকনিক জায়গা। প্লাকটা রিসেন্টলি চেঞ্জ করা হয়েছে, আগে একটা কাঠের প্লাক ছিল, এখন একটি পাথরের প্লাক করেছে উইথ গোল্ডেন লেটার্স, এবং যে 2 বছর উনি এখানে ছিলেন সেটাও এখানে পরিষ্কার লেখা রয়েছে। আমি বলবো কলা প্রেমীদের জন্য এটা কিন্তু একটি তীর্থক্ষেত্র। মোমার্টে এলে এই জায়গাটা কিন্তু আপনারা কোনোভাবেই মিস করবেন না, এটা আসতেই হবে। আসুন দেখা যাক আরও আগে। দেবাশিসদা, একটু আগেই আমরা থিও ভ্যান গগের বাড়ির সামনে বলছিলাম, সেই অতীতকালে 100 বছর আগে মোমার্টের যে আর্থিক সঙ্গতির কারণে আর্টিস্টরা এখানে থাকতো দারিদ্রতার জন্য, সেই মোমার্ট আর 125 বছর পরে আজকের মোমার্ট যে কতটা আলাদা সেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে দাঁড়িয়ে থাকা এই জলজন্ত উদাহরণ। এটা 50-এর দশকের গাড়ি, এটা একটা সময় কলকাতাতেও চলতো। এখন কিন্তু এই ভিনটেজ গার্ড রাখার মতো এখানে এখন প্রচুর লোক আছে যারা ভ্যান গগের মতো অবস্থা নয়, যাদের এখন অবস্থা এইরকম গাড়ি মেনটেন করে। এটা ভিনটেজ কার এবং এটা প্লাইমাউথ নিউ ইয়র্কার। সেজন্যই বন্ধুরা, যদি আপনারা তো অবশ্যই মোমার্টে আসবেন, মোমার্ট ছাড়া প্যারিস ভাবাই যায় না। মোমার্টের রাস্তায় কিন্তু আপনারা এগুলোও পাবেন, মানে শিল্পের সাথে, মানে শিল্প শুধুমাত্র ক্যানভাসের শিল্প নয়, পিয়ানোর শিল্প নয়, ইন্ডাস্ট্রি, সব রকম ইন্ডাস্ট্রিয়াল জিনিস এখানে পাবেন এট দ্য হাইয়েস্ট ফর্ম। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি একটা বিখ্যাত থিয়েটারের সামনে। প্যারিসের থিয়েটার তো ভুবন বিখ্যাত। আমরা আপাতত দাঁড়িয়ে আছি থিয়েটার দে অ্যাবেস এর সামনে। এই অ্যাবেস হচ্ছে এই জায়গাটার নাম, গোটা অঞ্চলটা। এবং এইখানে মানে এই থিয়েটার, মানে এটা হচ্ছে প্যারিসের গভর্নমেন্ট থিয়েটার্স, অনেকগুলো ভেনিউ আছে, এটা হচ্ছে ওয়ান অফ দেম। এবং এখানে প্রচুর ভারতীয় সঙ্গীত শিল্পী বা মিউজিশিয়ানদেরও পারফরমেন্স। এবং এটার ভেতর দিয়ে ঢুকে একটা বিরাট হল, সে দারুণ সুন্দর হল। বাহ, এই সব জায়গাগুলোই না এক একটা বিচ্ছুরণের জায়গা। আর এই যে বেল এপক মোমার্টে যে এরিয়াটা, এটা যদি 1871 থেকে 1914 মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের আগে অবধি যে বেল এপক, বিভিন্ন শিল্পীর এখানে আসার ফলে সুজান ভ্যালাদন এবং এটসেট্রা এনারা বিভিন্ন সময় ব্যালে এবং এই থিয়েটারের নিবিড় সংযোগটা স্থাপন করেন। সম্রাট নেপোলিয়ান, যার 1799 থেকে 1821 বছর মতো 22 বছরের রাজত্ব, তার ভেতরে এবং তার ভেতরেও প্রায় অন্তত 60-এর উপর যুদ্ধ করেছেন। ওই অত ব্যস্ততার ভেতরেও উনি প্রায় 800 প্লে দেখেছিলেন। রিউ লেপিক থেকে শুরু করে রিউ দে অ্যাবেস ধরে হাঁটতে হাঁটতে আমরা এসে পৌঁছলাম প্যারিসের মেট্রো লাইন 12-এর অ্যাবেস মেট্রো স্টেশনের ঠিক পাশে। সেখানে ডান দিকে দেখি নিঃশব্দে দাঁড়িয়ে আছে এক অনন্য গির্জা, সান জন দে মোমার্ট। এটি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়,
বরং স্থাপত্যশৈলীর এক সাহসী অভিব্যক্তি। 1894 সালে নির্মাণ শুরু হয়ে 1904 সালে শেষ হওয়া এই গির্জাটি ছিল ফ্রান্সের প্রথম গির্জা যেখানে রিনফোর্সড কংক্রিট ব্যবহার করা হয়েছিল। সে সময়ের হিসেবে এ ছিল এক অত্যন্ত বিপ্লবী পদক্ষেপ। এই গির্জা শুধু প্রার্থনার স্থান নয়, এটি এক নিঃশব্দ শিল্প গ্যালারি যেখানে ইতিহাস, ধর্ম এবং নান্দনিকতা একত্রে মিশে গেছে। লাল ইটের গঠন, সেরামিক টাইলের অলঙ্করণ এবং রঙিন কাঁচের জানলাগুলি প্রত্যেকটি এক একটি গল্প বলে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি দেয়াল আছে, এটাকে বলে লাভ ওয়াল। 250টি ভাষায় আই লাভ ইউ বলা আছে। এটা শুরু হয়েছিল অ্যাকচুয়ালি ওয়াল আর্ট হিসাবে, এবং তারপর বিভিন্ন জায়গায় 250টি ভাষায় লেখা আছে এবং পৃথিবীর প্রায় সব ভাষায় এটি লেখা আছে। এবং এটা এখন একটি মোমাক্তে একটি বিখ্যাত দ্রষ্টব্য স্থান, আর বিশেষ করে তাদের জন্য দ্রষ্টব্য স্থান যারা আই লাভ ইউ বলতে চাইছে বা যারা আই লাভ ইউ অলরেডি বলে ফেলেছে। আমরা কেন সায়নের জন্য এসেছি সেটা একটু আপনাদের বলি। বেচারি বহুদিন ধরে আই লাভ ইউ বলার চেষ্টা করছে, কিন্তু পাত্রী পাচ্ছে না। আমাদের এরকম একটা সুযোগ্য ব্যাচেলার, মানে এই ছেলেটি, না না আহা, যেটা সত্যি কথা সেটা তো বলতেই হবে, সুযোগ্য ব্যাচেলার। তাই আমি বলবো যে আপনাদের যদি কোনো রকম সুযোগ্য পাত্র থাকে, আমাদের পাত্র উচ্চশিক্ষিত ইঞ্জিনিয়ার, বিদেশে চাকরি করে। আমাদের এই ছোট্ট ভাইটি, হ্যাঁ, সে কিন্তু খুব লাজুক, নিজে নিজে পারছে না। হ্যাঁ। আপনারা যদি একটু সাহায্য করেন খুব ভালো হয়। আর বেচারি অনুরোধ রাখলাম। বেচারি টোপ ফেলেও বসতে পারছে না যে ছিপে কেউ পড়ুক। এবং এই যে লাভ ওয়াল, এই লাভ ওয়ালটা আজকে বন্ধ আছে, খুব কাছে নিয়ে যেতে পারবো না, দূর থেকে ওটা দেখানো যায় দেখাবো। এর মধ্যে 250 ভাষায় আই লাভ ইউ লেখা আছে। বাংলা রয়েছে, হিন্দি রয়েছে, নেপালি রয়েছে, সংস্কৃত রয়েছে, আরও বহু ভাষা রয়েছে। হ্যাঁ, তো আপনারা এলে এই জায়গায় অবশ্যই আসবেন। এবং নীল রঙে লেখা আছে, নীল রঙটাও কিন্তু মানে এটা ভালোবাসার প্রতীক। আর এখানে আরেকটা জিনিস বলি, আমাদের ভাইয়ের তরফ থেকে একটা ঘোষণাই করে দিই, যেসব বন্ধুরা এই প্রচেষ্টায় আমাদের সাহায্য করবেন, আমাদের সায়ন অলরেডি বলে ফেলেছে যে তাকে ফ্রিতে এই লাভ ওয়ালটাকে ঘুরিয়ে দেখাবে। ঠিক আপনারা যখন লাভ ওয়ালে মানে লাভ পার্কে আসবেন, এই লাভ ওয়াল দেখবেন, সায়নের কথা ভাববেন, বেরিয়ে ঠিক এর উল্টো দিক আরেকটা জিনিস দেখতে ভুলবেন না। এটি হচ্ছে এই অ্যাবেস মেট্রো স্টেশন, মেট্রো লাইন 12তে। এটা বহু গভীর, মানে হেঁটে উঠতে বা নামতে অন্তত 10 থেকে 15 মিনিট বা তার বেশিও সময় লাগতে পারে। প্রায় 160খানি সিঁড়ি। এবং এর বিশেষত্বটা হচ্ছে যে এই মেট্রো স্টেশনে যে ছাউনি, প্যারিসের মেট্রো তো সেই বহু যুগ আগে তৈরি হয়েছিল, 100 বছরের বেশি সময়। সেই সময়কার মেট্রো স্টেশনগুলোর এন্ট্রিগুলো এরকম ছিল, এই ছাউনি, এই ডিজাইন, এই রেলিং, এই সিঁড়ি। এখন প্যারিসে মেট্রো স্টেশনগুলো অনেক আধুনিক, কিন্তু শুধুমাত্র এরা হেরিটেজ সংরক্ষণের জন্য এই স্টেশনটাকে অ্যাজ ইজ রেখে দিয়েছে, যাতে এই ছাউনিটা 100 বছর আগের ছাউনিটা আজও একরকম থেকে যায়। আপনারা কিন্তু এটাও আসবেন, তবে ভুলেও এই নামার চেষ্টা করবেন না বা ওঠার চেষ্টা করবেন না, বড্ড গভীর। আর এখানে আরেকটা জিনিস আমি বন্ধুদের বলবো, যারাই আসবেন দয়া করে যদি মোমাক ভিজিট করতে আসেন, এই ভদ্রলোকের নাম আর নাম্বার আমি দিয়ে দেবো, যোগাযোগ করবেন। মোমাকদের গাইডদের ব্যাপারে এবং গাইডিংয়ের ব্যাপারে উনি পিএইচডি করে ফেলেছেন। সর্বনাশ। বন্ধুরা, আমরা প্রায় চলে এসেছি বাতো লেভোয়ার কাছে, যেখানে পিকাসো থাকতেন, মডিগ্লিয়ানি থাকতেন। তবে যখন আপনার বাতো লেভোয়া আসবেন, তার আগে অবশ্যই এই যে স্টুডিওটি দেখা যাচ্ছে এটি দেখবেন। এটি একটি অটোমেটিক স্টুডিও। এটার বিশেষত্ব হচ্ছে, আমরা যখন এমিলি পুলার ছবিটি দেখি, মানে সিনেমাটা দেখি, সিনেমার পোস্টারে অজয় তুতুর মুখের একটি বিশেষ সাইড ফেস যেটা রয়েছে, ওটা সিনেমার পোস্টার ছিল। এখানে যারা দেখতেই পাচ্ছেন, প্রচুর লোক লাইন দিয়েছে ছবি তোলার জন্য। প্রত্যেকের ছবি, মানে এখানকার সিস্টেমটা অটোমেটেড, যেখানে প্রত্যেকের পোর্ট্রেট ফেস যে ছবিটা, সেটা ওই এমিলি পুলের
পোস্টারের মতো আসবে, এটাই হচ্ছে এই জায়গাটার বিশেষত্ব। এই ফটো বুথের থেকে কয়েক পা এগিয়ে এসে, বাতলেভোয়ার দিকে কয়েক পা এগিয়ে এসে আমরা চলে এসেছি ও মার্শে দে লা বুথ। এটিও খুব বিখ্যাত এবং জিনিসের দামও বোধহয় সেই খ্যাতির ছোঁয়া পেয়েছে। আমেলি পুলা ছবিটিতে আমেলি এই সবজির দোকানটি থেকেই তার দৈনন্দিন বাজারহাট করত। এখানেই দোকানটির জনপ্রিয়তা। এর বাইরে আমেলির একটি বিরাট বড় পোস্টার রয়েছে এবং এই দোকানেই আমাদের সাথে পরিচয় হলো এক জাপানি পর্যটকের, এবং তাকে আমাদের ব্লগের কথা বলতে তিনি খুব উৎসাহিত হয়ে আমাদের ব্লগের উদ্দেশ্যে কিছু শুভেচ্ছা বার্তা রাখলেন, যেটা আমরা শুরুতে দেখালাম। এমনই গোটা মোমার্ট জুড়ে নানা জায়গায় ছড়িয়ে আছে আমেলি পুলা ছবির ছোট্ট ছোট্ট অংশ। হাঁটতে হাঁটতে আমরা সেই জায়গায় এসে পৌঁছেছি যেটা নিয়ে তুমি শুরু থেকে বলছিলে যে তোমার অনেক কিছু বলার আছে। অবশ্যই আমরা শুনবো। এবং বন্ধুরা, আমরা চলে এসেছি দেবাশিসদার প্রিয় জায়গা বাতলেভোয়া। এটি বিখ্যাত অসংখ্য চিত্রকরের জন্য, পিকাসো বিং দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ান অফ দ্যাম। তো দেখুন, আসুন একসাথে আমরা এক্সপ্লোর করি বাতলেভোয়াকে। এই যে বাড়িটার সামনে আমরা দাঁড়িয়ে আছি বাতুলাভোয়া, মানে দ্য ফ্লোটিং লন্ড্রি। এই বাড়িটাতে এত বিখ্যাত সব শিল্পীর বাস। এখন যেটা আমরা দেখতে পাচ্ছি, সেই সময় একটা উডেন রিকেটি একটা ফর্ম ছিল। অরিজিনালি এটা একটা পিয়ানো ফ্যাক্টরি ছিল। এই পিয়ানো ফ্যাক্টরিটি পরে ভাড়া দেওয়া শুরু হয় এবং এখানে বিভিন্ন রকম অ্যাটেলিয়ার এবং সিঙ্গেল রুম অ্যাপার্টমেন্ট ভাড়া দেওয়া হতো। এবং যে সময়ের কথা বলছি, 1904 সালে এখানে পাবলো পিকাসো আসেন, 1906 সালে আমেদিও মদিলিয়ানি, এবং তারপরে বিভিন্ন লোক এখানে, জুয়ান গ্রি, তারপরে আরও প্রচুর শিল্পী এখানে বসবাস করে গেছেন। এবং বিখ্যাত একজন কবি গিওম আপোলোনিয়া এখানেই থাকতেন। এই বাড়িটা ফেমাস কেন? এই বাড়িটা থেকেই কিউবিজমের জন্ম। পিকাসো তার বিখ্যাত যে পেইন্টিং লেথোয়া দে দেমজেল দে আভিনিউ এইখানেই বানিয়েছিলেন এবং সেখান থেকেই কিউবিজমের জন্ম। এখানে বিভিন্ন সময় ওরি মাতিস তার সাথে আলাপ আলোচনায় পিকাসো জড়িয়েছেন। যে সময়ের কথা বলছি, সেই সময় এই বাড়িটিতে কোনো ইলেকট্রিসিটি ছিল না এবং ভীষণ ডিমলি লিট, এবং হাওয়া দিলে কোনো হিটিং প্রভিশনও ছিল না, কিন্তু তাও এখানে থাকতেন। এবং যে সময় পিকাসো এখানে থাকতেন 1904 থেকে 1909, এখানে একটাই কমিউনাল সিঙ্ক ছিল, মানে টয়লেট, যেটা 12 জনে ভাগ করে নিতেন, কিন্তু তাও এই জায়গাটা ছিল ওনাদের সব থেকে পছন্দের জায়গা। এই যে বোহেমিয়ান কালচার এবং বোহেমিয়ান শিল্পীদের গড়ে ওঠা, এই গড়ে ওঠাটা এই পাড়াতেই, এই রু রাভিনিও এবং এই যে স্লোপ অফ মোমার্ট, এইখানেই এটা শুরু। পিকাসো থাকতেন ওনার সেই সময়কার গার্লফ্রেন্ড ফার্নান্দে অলিভিয়ের। উনি একজন নর্তকী ছিলেন এবং মডেলও ছিলেন। আমেদিও মদিলিয়ানি ইটালি থেকে এসেছিলেন 22 বছর বয়সে। ইমপেকেবলি ড্রেস থাকতেন এবং এই পরিবেশের সাথে খুব বেমানান। আর উনি ছিলেন ভীষণ টেম্পারামেন্টাল, প্রচণ্ড নেশা করতেন, বিশেষ করে অ্যাবসিন্থ, হাশিশ এবং অ্যালকোহলের। অ্যাবসিন্থ মানে হচ্ছে মৌরি থেকে এক ধরনের পানীয় তৈরি হয়, তার সাথে ধুতুরার ফুল মিশিয়ে, যেটা অনেক সময় বিষাক্ত হতো, আর তার খুব কড়া নেশা। উনি এখানে একজন ইংরেজি পোয়েট্রেস বা পোয়েট বিয়াত্রিস হেস্টিংসের সাথে সময় কাটিয়েছেন এবং বিয়াত্রিস ওনার জন্য পেইন্টিংও করেছেন। বিয়াত্রিস তার লেখায় লিখছেন, মদিলিয়ানিকে উনি ডাকতেন মোদি। মোদি ইউজ টু নেভার পেইন্ট, হি ইউজ টু সামান ইউর সোল। মদিলিয়ানির এখানে অনেক গল্প আছে, তার ভেতর একটি গল্প হচ্ছে রাগের মাথায় একবার উনি ওনার এক সহশিল্পীর একটি স্কেচ ছিঁড়ে চিবিয়ে খেয়ে ফেলেন। তো লোকে যখন জিজ্ঞেস করে যে আপনি ওটা খেলেন কেন, তখন উনি বলেছিলেন, আমি এটা ওর সব স্কেচিং টেকনিক আমি উদরস্থ করতে চাই। মডিগ্লিয়ানির এখানে প্রচুর গল্প। মডিগ্লিয়ানি মানে
বোহেমিয়ান লাইফ, যেটা দেবাশিস দা বলছিল যে বোহেমিয়ান লাইফস্টাইলটা এখান থেকে শুরু হয় বলা যেতে পারে। এবং তারা নিজেরা যেখানে থাকতেন অবশ্যই অর্থের জন্য, মডিগ্লিন এখানে একবার ছবি জ্বালিয়েও দিয়েছিলেন। এই যে আমরা যে এই টেরাসটা দেখাচ্ছি, এই কোবলস্টোন টেরাস, সেটা তখন কোবলস্টোন ছিল কিনা আমি জানি না, হয়তো ছিল, কিন্তু এখানে সেই ছবি জ্বালার মানে এই টেরাসটা সেই জ্বলন্ত ছবির সাক্ষ্য বহন করে। সেই সময় তো বিভিন্ন মানে এখন যেমন বিভিন্ন ঘর গরম করার বা হিটিং অ্যাপারেটাস আছে, সেই সময় ছিল না। শীতের হাত থেকে বাঁচতে পাবলো পিকাসো নিজের পেন্টিং এবং স্কেচেস আগুনে পুড়িয়ে দিতেন। এখানে আরেকজন কবির কথা না বললেই নয়, গিওম অ্যাপোলোনিয়া, যিনি দুষ্যন্ত এবং শকুন্তলা ট্রান্সলেশন করেছিলেন প্রথমবার ফরাসিতে। সেই ভদ্রলোকও এদের প্রচণ্ড এবং সমসাময়িক বন্ধু ছিলেন। মদিলিয়ানি, আমেদিও মদিলিয়ানিকে বন্ধুরা ভালোবেসে ডাকতো দিদো বলে। উনি যখনই প্রচণ্ড নেশা করতেন, শাল বদলেয়ার এবং দাঁতে থেকে উদ্ধৃতি দিতেন এবং নিজের ভেতরের ওই রাগ এবং জ্বালা সেই সময়টাতে উনি বার করে দিতেন। 1904 থেকে 1909 এবং তারপরে এই জায়গাটা খালি হতে শুরু করে 1915 থেকে। প্রথম বিশ্বযুদ্ধের সময় এটা খুব ভালনারেবল পয়েন্ট হয়ে গেছিলো এবং বেশিরভাগ শিল্পী এখান থেকে মোপার্নাসে চলে যান, পিকাসো মোপার্নাস এবং তারপরে সাউথ অফ ফ্রান্স। কিন্তু এই মোমার্টের যে ওয়াইল্ড স্পিরিট, এটা পিকাসো নিজের লেখাতেও লিখেছেন, মদিলিয়ানিও লিখেছেন, যে এই তাদের ভেতর যে এই প্রতিভার বিচ্ছুরণ, সেটা ইনফ্যাক্ট 1920 সালে মদিলিয়ানি কপর্দক শূন্য অবস্থায় মোপার্নাসের বাড়িতে 35 বছর বয়সে মেনিনজাইটিস এবং নিউমোনিয়াতে মারা যান। সেই সময় ওনার সেই সময় একার গার্লফ্রেন্ড বা ফিয়ান্সে ওই ভদ্রমহিলা 9 মাসের প্রেগনেন্ট ছিলেন। উনি কপর্দক শূন্য হয়ে মারা যান, কিন্তু বন্ধু বান্ধব এবং পেন্টিং দ্বারা পরিবৃত। পরের দিন ওনার ফিয়ান্সে 5 তলা বাড়ি থেকে ঝাঁপ দেয়। পের ল্যাশেজে ওনাদের দুজনেরই পাশাপাশি সমাধি করা আছে। এই বাঙালি হিসেবে মানে আমরা যারা 80s 90s-এ বা 70s-এ বড় হয়েছি, সকালে বিকেলে হারমোনিয়াম, শনি রোববারে আঁকার ক্লাস, নাচের ক্লাস, তবলার ক্লাস, এগুলো ছাড়া তো আমরা বড় হইনি। শিল্প আমাদের মজ্জায় কোথাও না কোথাও লুকিয়ে আছে, আমরা তার প্রকাশ ঘটাই বা না ঘটাই। এবং বাঙালি হিসেবে আমার মনে হয় যে যদি আপনারা প্যারিসে আসেন, মোমার্ট মানে অবিচ্ছেদ্য অঙ্গ হওয়া উচিত আপনার ভ্রমণের। এবং মোমার্টের যে অবিচ্ছেদ্য অঙ্গ সেটা হচ্ছে এই বাতো লেভোয়া, কারণ এখানে বহু বিখ্যাত শিল্পীর ছাপ রয়ে গিয়েছে। আমরা এখন চলে এসেছি একটি বিখ্যাত বাড়ির সামনে, যে বাড়িতে থাকতেন ফরাসি সঙ্গীত শিল্পী ডালিডা। উনি ফ্রান্সের বাইরে কতটা জনপ্রিয় আমি জানি না, কিন্তু ফ্রান্সের জনপ্রিয়তা, ফ্রান্সের ভেতরে ফরাসি সঙ্গীত শিল্পী হিসেবে ওনার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। প্রচুর মানুষ ওনাকে খুব ভালোবাসেন, আজও নিয়মিত ওনার গান শোনেন। পেছনের বাড়িটাতে উনি দীর্ঘদিন ছিলেন, এই 11 bis Rue de Orchamps, এটা হচ্ছে এই বাড়িটির এন্ট্রেন্স। এখানে লেখা আছে, দেখতে পাবেন প্লাকে, যে 1962 থেকে 1987 অবধি এই বাড়িটিতে উনি ছিলেন। তো আপনারা যদি মোমার্টে আসেন, অবশ্যই ডালিডার এই বাড়িটি ভিজিট করবেন। এখানে 2-3টে জিনিস বলার আছে। দালিদা কিন্তু খালি ফরাসি সঙ্গীতে নয়, বিভিন্ন সঙ্গীতে মানে বিশ্ব সঙ্গীতেও খুব নাম করা শিল্পী। তার ভেতর একখানি গান আমার বিখ্যাত মনে পড়ছে, আমোর আমোর লাভ, 1976। দালিদার ব্যাপারে আরেকটি জিনিস বলি, উনি মারা যাওয়ার পরই বেশিরভাগ ওনার মিউজিক ভিডিও ভিনাইল বা সিডিতে কনভার্ট হয়ে এখন প্রচুর পাওয়া যায়, কিন্তু সেই সময় দালিদার লাইভ পারফরমেন্স দেখার জন্য একটা ক্রেজ ছিল। আর এইখানে যে প্লাগটার যেটা অভিজ্ঞান বললো, এখানে পরিষ্কার লেখাই আছে যে দালিদা এখানে থাকতেন 1962 থেকে 67। তার নিচে লেখা আছে তার বন্ধুরা যারা মোমার্টে থাকে তারা কিন্তু তাকে এখনও ভোলেনি। তো অবশ্যই এটা আরেকটি তীর্থস্থান মোমার্টে, মানে যারা দালিদা সম্বন্ধে অনুগ্রাহী এবং যারা অনুগ্রাহী নন তারাও দয়া করে আসবেন।
বন্ধুরা, আমরা আজকের এপিসোডের একদম শেষে চলে এসেছি। সূর্য মধ্যগগনে, হয়তো আরও একটু করা যেত, কিন্তু আজকে আমাদের তাড়াহুড়ো আছে, আমরা বাকি অংশ নিয়ে আবার ফিরে আসব। কিন্তু শেষ করার আগে আমরা আরেকটি আইকনিক জায়গায় এসেছি, মোমার্টের মুলা দে লা গ্যালেট। এই মুলা, এই শব্দটার একটু ইতিহাস বলি। ফরাসি ভাষায় মুলা মানে হচ্ছে জাতাকল, এটাকে ইংরেজিতে উইন্ডমিলও বলা হয়। উইন্ডমিল জাতাকল হয়তো এক জিনিস নয়, গোটা মোমার্ট জুড়ে ছড়িয়েছিল এই ধরনের বায়ুকল বা এই মুলাগুলো। তো আমরা সেরকমই একটি বিখ্যাত মুলা, যেগুলো মানে যে কটা মুলা ছিল তার মধ্যে খুব সামান্য 2টি বা 3টি এখন অবধি রয়েছে। তার মধ্যে একটির সামনে আমরা রয়েছি, যেটা মুলা দে লা গ্যালেট, এবং এটি আজকে কনভার্টেড একটা খুব বিখ্যাত রেস্টুরেন্টে। অনেক আগে থেকে বুকিং করে এখানে ঢুকতে হয়। 1529 সালে প্রথমবার এই উইন্ডমিলগুলো স্থাপিত হয় 3টে জিনিসের জন্য, হুইট, বার্লি এবং রাই গ্রাইন্ড করার জন্য। এবং তারপরে বিভিন্ন যুদ্ধ হওয়ার পর 19th সেঞ্চুরির কাছাকাছি এসে মোটে 2টো এরকম উইন্ডমিল বেঁচেছিল, এবং এখন বর্তমানে এই একটিই আছে। মুলা দে লা গ্যালেট বিখ্যাত চিত্রশিল্পী রেনোয়ার সাথে জড়িত, এবং পরের এপিসোডে আমরা আরও ভীষণ চিত্তাকর্ষক কিছু মোমার্টের এখনও আমরা সেরকমভাবে 1/3 দেখাতে পেরিয়েছি। আমরা সময় নিয়ে অনেকটা সময় নিয়ে আমাদের দুজনের কাছেই আর কি খুবই আত্মিক। আমরা বারবার ঘুরে ঘুরে মোমার্টে আসি, বিভিন্ন জায়গা ঘুরে দেখার চেষ্টা করি, কারণ মোমার্টের ভেতরে প্রচুর কিছু লুকিয়ে আছে, যেটা সবসময় চট করে চোখে পড়ে না। খুঁজে আমরা সেগুলো বার করি, আমাদের ভালো লাগে বলে। সেজন্যই আমরা সময় নিয়ে মোমার্টটা করতে চাইছি, এবং 2 বা 3টে এপিসোডে এটাকে শেষ করব। আর এই মুলা দে লা গ্যালেট, যেটি এখন একটি বিখ্যাত রেস্তোরাঁয় পরিণত, এককালে এটি ছিল বিভিন্ন শ্রমিক শ্রেণী, বিশেষ করে যারা ওইসব জাঁতাকলে সোকল্ড অভিজ্ঞান যেটা বলো, তারা কাজ করতেন, তাদের এখানে খাবার জায়গা। খাবারও কিন্তু খুব বিখ্যাত, ফরাসি খাবার খুব বিখ্যাত। ভালো থাকবেন, ভালো থাকুন, আমাদের নেক্সট এপিসোডে ফিরে আসবো। আর ভালো লাগলে এপিসোডটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন। ধন্যবাদ।